উনি বলছিলেন লেখা শুরু করেছিলেন ওই ট্রেনের যখন হুইসেল দিচ্ছিল সেটা দেখে আপনার কাছে মনে হয়েছে যে ও খুব ক্ষমতাবান। হ্যাঁ, তো এই গল্পগুলো আমাদের একটু বলেন, আপনার বেড়ে ওঠা, আপনার গ্রাম, আপনার শৈশব। পুরনো ছোট শহর, তা ওই শহরে জন্মগ্রহণের পর অনেক বিচিত্র কিছু দেখছি। তখন আছে যে অনেক রাতে জাহাজ এসে ভিড়ত শব্দ করে, মালামাল নামাতো, ঘুম ভেঙে যেত। ভোরবেলায় বেরিয়ে পড়তাম। ধরেন আপনি অনেক সজিনার ফুল ফুটে আছে ছড়া, ট্রেজারিতে তখন শুধু গ্যাস লাইট জ্বলতো। রাস্তাঘাট হচ্ছে যে ভাঙচুর, কোনো বিদ্যুৎ নেই, শহরে বিদ্যুৎ আসেনি তখন। মোংলা বন্দরের কাছাকাছি? হ্যাঁ? মোংলা বন্দরের কাছাকাছি? না না না, এটা বাগেরহাট শহরই, খুলনার একটা তাহলে জাহাজ এসে- বাগেরহাটের অন্তর্গত আছে যে মোংলা। তা আমরা ওই যে ছোটবেলায় এরকম সবাই ঘুরে বেড়াতাম। জিলখানার নামে একটা ছিল এলাকায় আর কি, একটা পুকুর, সেই পুকুরের উপরে দেয়ালে বসে আমরা বিকেলবেলায় সিনেমা হল থেকে গান বেশি আসতো, সন্ধ্যা মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, হেমন্ত, হ্যাঁ, শ্যামল মিত্র, সতীনাথ, ওইগুলো শুনে শুনে আমাদের কান বলা যেতে পারে যে ধনী হয়েছে। পড়াশোনা করতাম, মানে ম্যাকপারসন লাইব্রেরি নামে একটা ছিল লাইব্রেরি। ম্যাকপারসন বুঝছেন যে ব্রিটিশ সাহেবদের করা, সেই লাইব্রেরিতে প্রচুর বই ছিল পুরনো আমলের, এবং সেই বই ওখানেই আমি আমেরিকান অসংখ্য লেখকের বই পড়ি। এবং যে সময় এই বইগুলো পড়ি তার বহুত কিছু আর কি আমার বয়স হয়নি, বুঝিনি, কিন্তু পরবর্তীকালে বুঝছি যে কি জিনিস। পড়াশোনার ভিতরেই সার্বক্ষণিকভাবে বেশি সময় কাটলো। 2 নম্বর হচ্ছে যে আমার এক নানি, আমার 2 নানি, বড় নানি তার যখন বিয়ে হয়েছিল আমার নানার সাথে, তখন তাকে উপহার হিসেবে 1 বাক্স বই দেওয়া হয়েছিল। এটা ব্রিটিশ পিরিয়ডের কথা। পরে ওই বাক্সটি আমি উদ্ধার করি এবং তার ভিতর থেকে প্রচুর বই পাই, এবং সেই বইগুলি বাসায় বসেই পড়তাম। যেমন ধরেন রিক্তের বেদন। রিক্তের বেদন কিন্তু নজরুলের রিক্তের বেদন না, তারও আগে আর একবার রিক্তের বেদন লেখা হয়েছিল, লেখকের নাম ভুলে গেছি। একটা উপন্যাস, অঞ্জন রঞ্জন সুজাতা, এই চরিত্রগুলোর নাম মনে আছে। এবং পড়তাম আর ভেউ ভেউ করে কাঁদতাম। প্রচুর বই বই পড়া মানে হচ্ছে যে কান্নাকাটি করা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বই পড়ে কত কাঁদছে। পায়ের তলায় নরম ঠেকলো কি, আস্তে একটু চলো না ঠাকুরজি, এ কবিতা পড়েও কাঁদতাম। তখনও কিন্তু কোনো লেখালেখির ভিতরে ছিলাম না। এরপর তো হঠাৎ করে একদিন আমাদের কলেজে, না স্কুলে, আমাদের করলো পাকিস্তান পিরিয়ডে প্রতিযোগিতা, 21শে ফেব্রুয়ারির প্রবন্ধ নিয়ে। কি মনে করে আমিও আর কি নাম দিলাম। হ্যাঁ, যদিও আমি এই বিষয়ে খুব যোগ্য ছাত্র ছিলাম না। তা আমাদেরকে নিয়ে যাওয়া হলো তথ্য কেন্দ্রে, সেখানে কাগজ কলম দেওয়া হলো, উপস্থিত মাফিক লেখো। তা লিখলাম। লেখার পরে এইগুলি আবার পরীক্ষক হিসেবে নিয়োগ দিয়েছিল খুলনার শিক্ষকদের, এবং খুলনা থেকে রেজাল্ট আসলো মাস 2 পরে, এবং আমাদের এক বাংলার শিক্ষক ইউনুস সাহেব, তিনি জানালেন, সুশান্ত এদিকে আসো, তুমি ফার্স্ট কিসে প্রবন্ধ লিখে ফার্স্ট হওয়া যায় এবং পুরস্কার পাওয়া যায়, এটা অভিজ্ঞতা হচ্ছে আমার প্রথম, এবং এটা আমাকে ভীষণভাবে প্রাণিত করলো। আমি তখন টুকটাক করে কি লিখি, নজরুল বিষয়ক লেখা, কি লিখি, মানিক বন্দ্যোপাধ্যায় বিষয়ক লেখা, বুঝছেন, ছড়া, এবং সব লেখকের মতো কবিতা দিয়েই শুরু। তারপর আমার কবিতা কিন্তু ছাপাও হয়েছে খুলনায় পত্রিকা। ওই সময় খুলনায় জনবার্তা, ডাক দিয়ে যাই, এই সমস্ত পত্রিকা বের হতো। খেলাঘর নামে কিন্তু একটা বেরোতো সংবাদ থেকে, শিশুদের পাতা, এখনো বের হয় কিনা আমি জানি না। সংগঠনও আছে। এদের যে দায়িত্বে ছিল, পরবর্তীকালে দায়িত্বে আসলো বিশ্বজিৎ, নাকি, হ্যাঁ, বিশ্বজিৎ চৌধুরী,
আরে ঢাকা ইউনিভার্সিটির টিচার ছিল। হ্যাঁ, ও ও ও কিন্তু খেলাঘর করতো এবং খেলাঘরেরই ছিল। তো ওখানেও আমার অনেক শিশু বিষয়ক লেখা ছাপা হয়েছে, কিন্তু কখনোই কোনো কিছু কালেকশনে রাখাও হয়নি, ওগুলো মনেও নেই কিছু আর। এরপরে আসলাম এই কলেজে, এবং কলেজে আসার পরে প্রজ্ঞা নামে একটা পত্রিকা বের হতো, এবং সেখানে একটা প্রবন্ধ লিখলাম এবং সে প্রবন্ধটা ছাপাও হলো। তো এভাবে আর কি টুকটাক করতে করতে লেখার একটা প্রেরণা আসলো। ইতিমধ্যে এসে গেল 1971 সাল, মুক্তিযুদ্ধের সময়। আমি তখন ওখানকার কলেজ আচার্য প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়, এবং এই কলেজটির যে আয়তন, যে ছাত্র সংখ্যা, যে টিচারের সংখ্যা ছিল এবং যে পাণ্ডিত্য ছিল শিক্ষকদের, তো যে কোনো ইউনিভার্সিটির সমতুল্য। এবং দক্ষিণ অঞ্চলে আচার্য প্রফুল্লচন্দ্র মহাবিদ্যালয়, ব্রজলাল মহাবিদ্যালয়, খুব বরিশালের বিএম কলেজ, এগুলি ছিল সবচেয়ে বিখ্যাত। তা ওই কলেজে পড়াকালে ফার্স্ট ইয়ারে মুক্তিযুদ্ধ শুরু হলো, এবং মুক্তিযুদ্ধ যখন শুরু হলো তখন মুক্তিযুদ্ধে চলে যাই যুদ্ধ করার জন্য। আমি পরে চিন্তা করে দেখছি, জানেন, যে আসলে একদিক থেকে কিন্তু এই যে মুক্তিযুদ্ধ হয়েছে এটা আমার স্বার্থপরতাও, পরাত্মপরতাও না। কিরকম, আমি যদি যুদ্ধে না যেতাম তাহলে কিন্তু মারা পড়তাম, সত্যি যুদ্ধে মারা যেতাম। এবং দুর্ভাগ্য হচ্ছে যে আমার ফাদার ছিল স্কুলের মাস্টার এবং তিনি মুক্তিযুদ্ধে শহীদ। মারা যাওয়ার পরে আমার মা, সে যে বিধবা হচ্ছে এটা সে মানতে রাজি না, এবং সে, আমাদের বাড়ি ছিল নদীর পাড়ে, ভৈরবের, ডেড বডি ভেসে যেত, সেই মরদেহ সে টেনে টেনে তুলে দেখতো যে তার কোনটা তার হাজবেন্ডের, কিন্তু সে তো জোয়ারে সমুদ্রে চলে গেছে। এত কিছু তার মাথায় তখন আর কাজ করেনি, কারণ পরে আছে যে সে অপকৃতস্থ হয়ে যায়। এক কথা বারবার বলতো, এবং আমার শরীর স্বাস্থ্য দেখেও আমি যখন ঢাকা থেকে যেতাম, আহা রে বাবা তুই তো শুকায় গেছিস, আমি কিন্তু মোটা সোটা লোক, এবং এমনও গেছে যে তোর নামটা জানো কি, এরকম অবস্থা ছিল সে। আপনারা কয় ভাই বোন দাদা? আমরা 2 ভাই 4 বোন, তা আমি হচ্ছে ছোট ভাই। তো মুক্তিযুদ্ধ হচ্ছে আমাকে আসলে চোখ খুলে দেয়, যুদ্ধের অভিজ্ঞতা, গ্রামকে কত নিবিড়ভাবে দেখা যায়, গ্রামের মানুষকে কত মানে 16 আনা চেনা যায়, তা আমি মুক্তিযুদ্ধের মাধ্যমে চিনেছি। এবং মুক্তিযুদ্ধের যুদ্ধ সরাসরি সম্মুখ যুদ্ধে, অনেকগুলো সম্মুখ যুদ্ধে আমাদেরকে অংশগ্রহণ করতেছে, এবং প্রতিটি যুদ্ধে পাকিস্তান আর্মি রাজাকারদের সামনে দিয়ে পিছনে ওরা যুদ্ধ করছে, এবং প্রত্যেকটা যুদ্ধে পরাজিত হয়েছে। এবং সর্বশেষ যুদ্ধ যখন তারা করতে এলো তখন প্রচুর পরিমাণে অস্ত্রপাতি ফেলে রেখে তারা পালায় যায়, নদী পার হয়ে আসতো, ভৈরব নদী। আমরা যুদ্ধে কোনো ক্রমে গ্রামে তাদেরকে টিকতে দেয়নি। আপনি বাগেরহাটের নদীর ওপার থেকে গোপালগঞ্জ পর্যন্ত পুরো এলাকাটা ছিল মুক্ত এলাকা, ফলে এ জায়গার কোনো মানুষকে আর ভারতে যেতে হয়নি, এবং আমাদের কোনো খাওয়া পড়ার অসুবিধা হয়নি। এই সব মানুষরাই আর কি আমাদেরকে খাদ্য সাপ্লাই দিচ্ছে, এবং বিভিন্ন জায়গায় আমাদেরকে ক্যাম্প করে থাকতে এসছে, এবং মুক্তিযুদ্ধের সংখ্যা অনেক বেশি বেশি পরিমাণে বেড়ে যায়। ভারত থেকেও ট্রেনিং নিয়ে মুক্তিযোদ্ধারা আসে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা ভারতে যে ট্রেনিং নেননি কেন? ভারতে যাওয়া, যখন ট্রেনিং নিয়ে মুক্তিযোদ্ধারা আসছে তার অনেক আগে থেকেই কিন্তু সারা বাংলাদেশে প্রতিরোধ যুদ্ধ গড়ে উঠছে, তারা কিন্তু কেউ ভারত থেকে ট্রেনিং নিয়ে আসেনি, যুদ্ধের ভিতর দিয়ে যুদ্ধ করে শিখছে। এটা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষা, এবং সেই শিক্ষা আমরাও পাই। এবং আমাদের তখন ছিল আছে যে কমান্ডার ছিল রফিকুল ইসলাম খোকন, আর মুক্তিযুদ্ধে আমাদেরকে যুদ্ধ শিখাইছে ক্যাপ্টেন তাজুল ইসলাম। এই তাজুল ইসলাম পরে ভারতে গিয়ে বিরাট একটা বাহিনী নিয়ে আসে যুদ্ধে, এবং নবম সেক্টর, মুক্তিযুদ্ধে নবম সেক্টরের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার ছিল মেজর জলিল। তাকে কখনো দেখিনি, তিনি একবার আমাদের এলাকায় আসার কথা বলেও আসেননি। তো এত বড় এরিয়া যে যুদ্ধের সময় তখন একে বাধ্য হয়ে 2টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সুন্দরবন সেক্টর, যার দায়িত্ব ছিল মেজর জিয়া, এই মেজর জিয়া না,
আরেকজন। হ্যাঁ, এর বাড়ি ছিল পিরিজপুর। হ্যাঁ, আর একটা হচ্ছে যে বাগেরহাট সাব কমান্ড, এই দুটি। এবং আমরা যারা শহর থেকে গিয়ে, সদর থেকে গিয়ে যুদ্ধ করছে, তাদের সংখ্যা ছিল খুব কম। সবই হচ্ছে গ্রামের কৃষকের সন্তান, শ্রমিক, সাধারণ মানুষ। 2-4টা আর কি মানে বিডিআর, মানে তখন ইপিআর ছিল, তারা হচ্ছে যে যশোর ক্যান্টনমেন্ট থেকে গিয়ে আমাদের সাথে যুদ্ধে অংশগ্রহণ করে, এবং কোনো যুদ্ধেই মুক্তিযোদ্ধারা পরাজিত হয়নি। 16ই ডিসেম্বর যখন এলো, সে সময় আমরা গ্রাম থেকে শহরে মার্চ করছি, এবং পথে এত ক্ষুধার্ত ছিলাম যে পথের পাশে পাশে দেখবেন যে গ্রাম অঞ্চলে থানকুনির পাতা হয়ে থাকে অটোমেটিক। তাই সেই থানকুনির পাতা ছিঁড়ে খালের জলে আর কি এগুলোকে ধুয়ে চিবাতে চিবাতে খেতে খেতে গেছি আর কি। এবং এভাবেই গিয়ে পরে শহর দখল করছি আমরা, যে শহরকে আমি অনেক আগে ছেড়ে গেছিলাম, 9 মাস আগে, সেই শহর। এবং সেই শহর দখল করার পরে বহুদিন পরে আমার এই পাগলিনী মাকে দেখা হলো। হ্যাঁ, এবং দেখা হওয়ার পরে সে তো প্রথমে আমার শনাক্তই করতে পারে না যে এটা তার ছোট সন্তান কিনা। মুক্তিযুদ্ধে গেছে এই বেশভূষা এরকম, এবং তখন আমার পোশাক হিসেবে ছিল একটা দরজার পর্দা, বুঝছেন। হ্যাঁ, আমাদের খুব একটা জামা কাপড়েরও খুব অভাব ছিল, তেমন কিছুই না। আর আমার কাছে ছিল এসএমজি, মানে স্টেন গান, কিন্তু ওই মার্ক 4, 303 ইত্যাদি রাইফেলও আমাদেরকে চালাতে হয়েছে। এলএমজি, এসএলআর হচ্ছে সেলফ লোডিং রাইফেল, যেটা এখন দেখা যায় না। ওটা ওটা ভারত থেকে আর কি ওরা সাপ্লাই দিছিল। এই তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বিজয় লাভ করলাম। মায়ের সঙ্গে পিসি কলেজে, যে কলেজে আমি ছাত্র ছিলাম, ওই কলেজের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ছাত্র সংসদের নির্বাচন এলো। তো ছাত্র সংসদের নির্বাচনে ছাত্ররা আর কি মনে করে আমাকে ইলেকশনে ভিপি পদে দাঁড় করালো। এবং আমি ভিপি পদে, আমার বিরুদ্ধে তখন আছে যে ছিল আছে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, এরা জয়েন্টলি দিছিল। কারণ বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তো আওয়ামী লীগেরই সরকার, এবং ছাত্র ইউনিয়নরা ছিল এসো দেশ গড়ি, সিপিবির। তারা কিন্তু আমার সাথে ইলেকশনে জেতেনি, পরাজিত ছিল। এটা হয়তো আমার ব্যক্তিগত, ওদের কাছে ওদের চাহিদা বা আমার পছন্দ করতো বলেই ছাত্র ছাত্রীরা ভোট দিছিল। তো আপনি দাদা কোনো রাজনৈতিক সংগঠন বা হ্যাঁ, আমি তখন আছে যে রাজনৈতিক ছাত্র সংগঠনের থেকে আমি বিপ্লবী ছাত্র ইউনিয়ন করতাম, এবং বিপ্লবী ছাত্র ইউনিয়ন থেকে দাঁড়াই। এবং বিপ্লবী ছাত্র ইউনিয়নে ছিল রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরীদের। তো পরের রাশেদ খান মেনন এবং মতিয়া চৌধুরী 2 ভাগ হয়ে যায় ছাত্র ইউনিয়ন। মতিয়া চৌধুরী চলে যায় সিপিবিতে, আর রাশেদ খান মেননটা কমিউনিস্ট বিপ্লবীদের সমন্বয় কমিটি, সংক্ষেপে কবি শক, এইটা প্রতিষ্ঠিত করে। পরে এটা হলো লেনিনবাদী কমিউনিস্ট পার্টি, এখন যেটা ওয়ার্কার্স পার্টি। এই তো রাজনীতি করতে গিয়ে ওখানে অনেকভাবে ক্ষতিগ্রস্ত। কিভাবে যুক্ত হয়েছিলেন? নিজের আগ্রহ থেকে নাকি? না, আমি রাজনীতিতে খুবই সক্রিয় ছিলাম, এবং বলা যেতে পারে বিশ্বাসী ছিলাম, মানে মানুষের মুক্তির জন্য। সেগুলো আপনার লেখাতেই প্রমাণ। কিন্তু ধীরে 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 আস্তে আস্তে আমি দেখলাম যে আমার ফ্যামিলির যে মেম্বাররা, তারা আমার মুখের দিকে চেয়ে আছে। আমি যদি ইনকাম করি তাদের খাওয়া জুটবে। আমি কিন্তু সচ্ছল পরিবারের সন্তান না। পরে রাজনীতি থেকে আস্তে আস্তে আমি নিষ্ক্রিয় হয়ে যাই, এবং অনেক পরে চাকরিতে অংশগ্রহণ করি। এবং আমার প্রথম চাকরি শুরু হয় বাংলাদেশ টেলিভিশনে, সংবাদ বিভাগে, এবং আমি খবর অনুবাদ করতাম। প্রতিদিন কাজ বাবদ 18 টাকা 50 পয়সা ছিল মজুরি। হ্যাঁ দাদা, অনুবাদ মানে ইংরেজি থেকে অনুবাদ? হ্যাঁ, ইংরেজি, ইন্টারন্যাশনাল ডেস্কের যে কাজ। হ্যাঁ, এটা খবর। সে সময় আছে যে হুমায়ুন চৌধুরী আর ফারুক আলমগীর, তারা দায়িত্বে ছিলেন। হুমায়ুন চৌধুরী এবং ফারুক আলমগীর 2 জন ছিলেন আধুনিক লেখক। হুমায়ুন চৌধুরী আর সাম্প্রতিক ধারার গল্প, আব্দুল মান্নান সৈয়দের সম্পাদনায় একটা বই বের হয়, সেই
সেই বইতে হুমায়ুন চৌধুরীর গল্প আছে। আর ফারুক আলমগীর কবিতা লিখতেন, এবং ফারুক আলমগীর বেঁচে আছেন। হুমায়ুন চৌধুরী পরে মালয়েশিয়া চলে যান এবং ওইখানে চাকুরিরত অবস্থায় উনি মারা যান। এবং কি করে ওনাদের সাথে আমার ঘনিষ্ঠতা বেড়ে ওঠে, এবং 2 নম্বর হচ্ছে তখন ঢাকার পত্রপত্রিকাতেও আমার লেখা ছাপা শুরু হয়েছে। এবং কোনো কোনো সপ্তাহে দেখা গেছে যে সচিত্র সন্ধানীতে, তখনও আমি সূর্য সেন হলের বলা যেতে পারে আছে যে রুম দখলকারী এক ছেলেদের সাথে থাকতাম, এবং সারা রাত জেগে আর কি আমরা লেখাপড়া করতাম। একই সপ্তাহে আমাকে বিচিত্রা এবং সচিত্র সন্ধানীতে গল্প ছাপা হয়, এবং এগুলি হুমায়ুন চৌধুরী এবং ফারুক আলমগীর পাঠ করেন, এবং দেখে তারা খুব খুশি হয়। দাদা, আপনার শিশু সাহিত্যের উপরে কোনো বই আছে? শিশু সাহিত্যের উপরে হ্যাঁ, আমার একটা বই আছে, আমার বাবা মুক্তিযোদ্ধা। আমার বাবা মুক্তিযুদ্ধের শিশু সাহিত্যে এটা ধারাবাহিক ছাপা হতো খেলাঘরে সংবাদের। আচ্ছা। এবং এটা ফাঁকে ফাঁকে স্মৃতি কথাও বলি। এটা যখন বই হয়ে বেরোলো আমার বাবা মুক্তিযোদ্ধা, তো সে বাংলা একাডেমির বই মেলায় স্টলে সন্ধানী প্রকাশনী বের করছিল, আমি বসা। সে সময় একজন কিশোর, হ্যাঁ খুবই কিশোর, এসে সরাসরি ওই বইটা আর কি সে চাইলো স্টলে। তার মানে হচ্ছে যে আমি তখন বুঝলাম যে সে খেলাঘরে মানে ধারাবাহিকভাবে লেখাটা পড়ছে, বা কোথাও থেকে জেনে আসছে। হ্যাঁ জেনে আসছে। হ্যাঁ। তা আসার পরে ও বইটার দাম ছিল 40 টাকা তখন। তো ওই ছেলেটি পকেট থেকে 5 টাকা 10 টাকা এরকম নোট বের করার পর দেখা গেল তো তার কাছে 40 টাকা নেই, এবং বই মেলায় যে কনসেশন দেয় তারপরেও তার বই কেনা হয় না। তা আমি ওদেরকে ইশারা করলাম যে এই বইটা দিয়ে দেয়া হোক, এবং এই বইয়ের লেখক যে আমি সে যেন না টের পায়। এবং ওই বইটা পেয়ে সে যে কি আনন্দিত এবং খুশি মুখ, বুঝছি আজ পর্যন্ত আমি ভুলিনি। এবং আমি পরে চিন্তা করে দেখছি যে সাহিত্যে এর চেয়ে শ্রেষ্ঠ পুরস্কার তো আর নেই। আসলেই আমি খুবই আমার মনে আছে সমস্ত। একজন পাঠক যখন বই খুঁজে নিতে আসে, হ্যাঁ, এবং এবং তারপরেও তার সে ওটাকে নিবেই এরকম, এবং তাকে যখন দেয়া হলো তখন তার আনন্দ বই কেনার এটা আমি প্রথম উপলব্ধি করলাম, এবং খুব মনোযোগের সঙ্গে ছেলেটাকে দেখলাম। এবং পরে মনে মনে আমি চিন্তা করছি এর চেয়ে বড় পুরস্কার আর কি আছে। আমি প্রথমে ভর্তি হতে এসলাম ঢাকা ইউনিভার্সিটিতে। তা তখন আছে মাইগ্রেশনের ব্যাপার ছিল। আমার যে কলেজ সে কলেজ ছিল রাজশাহী ইউনিভার্সিটির আন্ডারে, ফলে মাইগ্রেশন করে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার কোনো সুযোগ তখন ছিল না। এবং আমার পরীক্ষক ছিলেন আহমদ শরীফ। আচ্ছা। আহমদ শরীফ আমাকে বললেন যে দেখো সবারই তো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে, তার কোনো মানে নেই। উনি আমার এক গাদা উপদেশ দিলেন, এবং উনি আমাকে ভর্তি বললো যে তুমি চলে যাও, গো টু রাজশাহী তোমার ইউনিভার্সিটিতে। তা আমি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে যাই তখন রাজশাহী ইউনিভার্সিটিতে অলরেডি 2 মাস ক্লাস হয়ে গেছে, বুঝছেন। হ্যাঁ। তা এখন আমি কিভাবে ভর্তি হব এত পিছন থেকে। তা আমার কলেজের একজন শিক্ষক পরে ইউনিভার্সিটির টিচার হয়ে গেছিলেন, তিনি কবি আবু বকর সিদ্দিক। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বিদিশার বাবা। হ্যাঁ, বিদিশার বাবা। হ্যাঁ, আবু বকর সিদ্দিক স্যারের গিয়ে ধরলাম। তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে নিয়ে যাব। তো সে সময় আরে বিসি দূর ভুলে যাচ্ছি নাম, যা হোক আর কি, উনি আমারে বসায় তুমি আমাকে রয়্যাল বেঙ্গল টাইগার দেখাতে পারবা, যেহেতু আমার বাড়ি বাগেরহাট সুন্দরবন। হ্যাঁ হ্যাঁ স্যার। তা উনি হো হো করে এসে দিচ্ছেন, তুমি কীভাবে রয়্যাল বেঙ্গল টাইগার দেখবে, তুমি ভর্তি হওয়ার সুযোগ নেওয়ার জন্য হ্যাঁ আমারে খুশি করতেছ। তা এখন আমি কি আর বলি আর কি, কিছুই বলিনি। তাও বকর সিদ্দিকের সহায়তার মাধ্যমে উনি আমাকে ভর্তির সুযোগ দিলেন, এবং আমি ছিলাম লাস্ট বয় ক্লাসের, সর্বশেষ রোল নাম্বার। ক্লাসে যাওয়ার পরে নতুন একজনের আমদানি দেখে ছেলেমেয়েরা তো
বিস্মিত হলো যে এতদিন পরে একটা ছেলে আসছে আমাদের সাথে পড়াশোনা করার জন্য। পরে দেখা গেল যে ওদের সাথেও আমার সব সময় বন্ধুত্ব গড়ে উঠলো এবং রাজশাহীতে পড়াকালেও আমি কিন্তু ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম সক্রিয়ভাবে, বুঝছেন? এই বিপ্লবী ছাত্র ইউনিয়ন। হ্যাঁ, বিপ্লবী ছাত্র ইউনিয়ন। আচ্ছা, তখন ওখানে জাসদ ছাত্রলীগ তখন তো বিপ্লবী ছাত্র ইউনিয়নই প্রগতিশীল সংগঠন। সংগঠন, হ্যাঁ, হুম। ছিল। তা ওই সময় আরেকটি ছাত্র সংগঠন ভেঙে তৈরি হলো, একটা সেল ছিল, তার দায়িত্বে ছিল ফজলে হোসেন বাদশা। ওর বাড়ি হচ্ছে রাজশাহীতে এবং সে পরবর্তীকালে রাজশাহী শহরের এমপি হলো। এবং ভিসি বিরোধী আন্দোলন যখন এলো, আমাদের ভাইস চ্যান্সেলর যিনি ছিলেন পরবর্তীকালে, ওনার নাম ছিল কি বারি সাহেব, সে ছিল খুবই রিয়াকশনারি এবং প্রায়শই আর কি সে ইউনিভার্সিটিতে থাকতেন না এবং ইতিমধ্যে রাজনীতির মেরুকরণে সে এই সুযোগটা নিচ্ছে এবং তখন দেখা গেছে যে কুক্রিয়াশীল মানে প্রতিক্রিয়াশীলটাই রাজনীতিতে ক্ষমতায় সব কিছু সেই সুযোগটা নিয়েছে এবং তার কার্যকলাপের বিরুদ্ধে সব ছাত্রছাত্রী আন্দোলন শুরু করলে সেই আন্দোলনে সময় আমিও অংশগ্রহণ করি এবং পরে আমার নামে হুলিয়া জারি হয়। তখন আমি পলাতক জীবনযাপন শুরু করি রাজশাহী থেকেই। এই ফজলে হোসেন বাদশা আমাকে বিভিন্ন বাসায় রেখে দিত। পরে আমার অনেক বড় বড় দাড়ি ছিল, চুল ছিল, সব ছেটে টেটে আমি শহরে ফিরলাম। ওইটা কতদিন ছিল দাদা হুলিয়া জারি? অনেক দিন এবং আস্তে আস্তে সে বছরের পর বছর এক সময় ওটা ইনভ্যালিডই হয়ে গেছে, নিষ্ক্রিয়। তখন আপনি পরীক্ষা দিতে আসতেন না? না, তখন আমি হচ্ছে যে রাজশাহী ইউনিভার্সিটির মাস্টার ডিগ্রি পরীক্ষা হয়ে গেছে এবং মাস্টার ডিগ্রি পরীক্ষার ভিতরে আমাদেরকে ছিল এই যে আরে বিভিন্ন রকমের আর কি পুরোনো আমলের বই পুস্তক পড়া, হ্যাঁ, একটা সাবজেক্ট ছিল। তো ওই সাবজেক্টের যে টিচার ছিলেন ওনার নাম ছিল আবু তালেব। তো ওই পাণ্ডুলিপি পাঠ, হ্যাঁ, তা আবু তালেব সাহেবের ক্লাসও কখনো করা হয়নি। তা আমাকে ছেলে পেলেরা শিখাই দিল যে তুমি এই বলবা সব হয়ে যাবে। তা স্যার আমার গেলাম পড়ো পাণ্ডুলিপি, আমার দিকে অবাক বসে, সে আমার ছাত্র হিসেবে ছিল না। আর স্যার ক্ষমা করে দেন, নিয়মিত ক্লাস করা হয়নি, আমি খুব ভুল করছি রাজনীতি করে, এই সমস্ত ধানাই বানাই কথাবার্তা বলে স্যার খুব খুশি, যাও তোমাকে পাস করা দিলাম। হয়ে গেল পাস। ফলে যখন এই ছাত্র আন্দোলন শুরু হলো, ভিসি বিরোধী আন্দোলন এবং হুলিয়া জারি হলো, তখন কিন্তু আমার মাস্টার ডিগ্রির রেজাল্ট বের হয়নি, মাস্টার ডিগ্রি পরীক্ষাও আমি দেওয়া হয়েছে এবং মাস্টার ডিগ্রি পরীক্ষা দেওয়ার আগে ওই ছিল না, আরে 20-25 মার্কের টিউটোরিয়াল, হ্যাঁ, সে টিউটোরিয়াল ক্লাস আমাদের টিচার ছিলেন জুলফিকার মতিন নামে, উনি কবি ছিলেন। সৈরেনী স্বদেশ তুই নামে তার কাব্যগ্রন্থ ছিল এবং জুলফিকার মতিন, ইমতিয়ার শামীম ও ইখতিয়ার চৌধুরী এরা সবাই বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক এবং এরা হচ্ছে আপন তিন ভাই এবং এইরকম ফ্যামিলি কিন্তু বাংলাদেশে খুব কম আছে। এরকম আছে শুধু কবির চৌধুরীরা। তো ইউনিভার্সিটিতে এরকম যখন আর কি হুলিয়া, তখন আর কি পলাতক জীবনযাপন করতে করতে আমি আমার এলাকায় বাগেরহাটে ফিরে যাই এবং বাগেরহাটে ফিরে একটি প্রেসে বন্ধু বান্ধবরা মিলে ধরেন আড্ডা দিচ্ছি, ঠিক সেই সময় পুলিশ আসছে। সে বললো এখানে সুশান্ত মজুমদারকে আমার জিজ্ঞেস করতেছে এবং ছিল তো এই তো এবার তো বেড়ে সামনে, ওদিকে কোন দিকে আছে, এদিকে। পুলিশ ওদিকে ধাওয়া করলো খুঁজতে, কিন্তু আমি তো দিব্যি বসা এবং সবাই হাসতেছে, এরকমও দিন গেছে। তো রাজনীতিতে করতে করতে একসময় রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে যায়। 2 নম্বর আছে যে চাকুরি জীবন শুরু হলো, টেলিভিশনের কথা বলছে, লেখালেখি করি, হ্যাঁ, তখন আছে যে এই গল্পই লিখি এবং বিভিন্ন জায়গায় ছাপাও হয় পত্রপত্রিকায় ইত্যাদি ইত্যাদি। তা আমার সমকালের লেখক তখন হচ্ছে মঞ্জু সরকার, হরিপদ দত্ত, এরপরে আসলো মনির হোসেন সাবের, ইন্দ্রদুলক মিলন, এসবই আর কি। সবাই তো ভালো লেখক। হরিপদ দার সঙ্গে যোগাযোগ আছে? হ্যাঁ, হরিপদ দত্ত তো পরে কলকাতায় চলে গেছে। হ্যাঁ, ও ভালো লেখক ছিল। আমি, বেনজির আহমেদ এই ভোরের কাগজের সম্পাদক হচ্ছিল এবং গাজী শাহাবুদ্দিন আহমেদ, আমরা 3 জনে বসে কথা বলছি।
এ সময় হঠাৎ করে এক টেলিভিশন চলতেছে এবং হঠাৎ স্ক্রলে দেখাচ্ছে বাংলা একাডেমি পুরস্কার ঘোষণা করছে এবং সেখানে ওর দেখা সুশান্ত মজুমদার। হুম। আমার কিন্তু পূর্ব থেকে আগে জানানোও হয়নি যে আমি পুরস্কার পাইছি, কোনো কিছু আমি জানি না। হুম। রফিক আজাদ ওই অনুষ্ঠান থেকে চলে এসে আমার বলল, সুশান্ত তুমি তো বাংলা একাডেমি পুরস্কার পাচ্ছ, এই সমস্ত তুমি আমার খুব প্রিয় লেখক, আসো মঞ্চে ওঠো। আমি না রফিক ভাই এই সমস্ত বাদ দিন তো। এবং এই রফিক আজাদরে নিয়েও আমার একটা স্মৃতি আছে, সেটা বলা উচিত। আমার একটা গল্প রোববারে দিলাম, হুম। উনি রোববারের সম্পাদক, ওই রোববার সম্পাদনা করেন। চলে গেছে অনেক দিন, গল্পের আর কোনো খোঁজ নেই সমস্ত। তাহলে আমি ধরে নিছি গল্পটা মনে হয় অমনোনীতই হলো। তা একদিন রফিক ভাইয়ের সাথে আমার দেখা হলো ঢাকা ইউনিভার্সিটিতে, উনি হাঁটতে হাঁটতে ইসে যাচ্ছেন ওই আজিমপুরের দিকে। তাহলে রফিক ভাই দাঁড়ান, আমার যে গল্পটা আপনাকে দিলাম আপনি ওটা কি পড়ছেন? হ্যাঁ আমি পড়ছি তো, গল্পটা বেশ ভালো, ওটা ছাপা হবে না। গল্পটি বেশ ভালো, ছাপা হবে না, এইরকম উদ্ভট কথা তো কখনো শুনিনি। যা হোক, বলে হ্যাঁ শোনো ওই গল্পটা সত্যি ভালো, হ্যাঁ ওটা রেখে দেওয়া আছে, দেখো তুমি ভবিষ্যৎ। পরে দেখলাম যে একটা বিশেষ সঙ্গে খুব ফলাও করে ওটা ছাপা হয়েছে এবং তখন এই ছাপার পিছনে বিরাট ভূমিকা পালন করতে তাপস মজুমদার। হ্যাঁ, তাপস মজুমদার কিন্তু এখন জনকণ্ঠ পত্রিকায় চাকরি করে। আচ্ছা, আপনি ওইটা আবার একটু বলেন যে আপনার প্রথম বই প্রকাশ। হ্যাঁ, বই প্রকাশ হচ্ছে যে আমার প্রথম গল্পের বইয়ের নাম আছে ছেঁড়া খোড়া জমি। এই বইটি প্রকাশ করে রূপম প্রকাশনী এবং রূপম প্রকাশনীর দায়িত্ব ছিল আনোয়ার আহমেদ। এবং আনোয়ার আহমেদ নামক একজন সাহিত্য পাগল লোক, বগুড়ার লোক। সরকারি চাকরি করত হ্যাঁ, আমি চিনি এবং সে তার যাবতীয় ইনকাম সমস্ত কিছুর ধ্বনি আর রূপম, কিছুর ধ্বনি ছিল কবিতার পত্রিকা, এখানে ব্যয় করছে। এবং এই ব্যয় করে ওর সমস্ত সর্বস্বী করার কারণে ও ফ্যামিলি থেকে আইসোলেটেড হয়েছে এবং ফ্যামিলির মেম্বাররা ওর উপরে, ওর ছেলে স্ত্রী ওর উপরে খুব বিরাগ ছিল। এমন অবস্থা যে ওর বই পুস্তক পাণ্ডুলিপি যা কিছু ছিল সমস্ত কিছু ওরা শেড ধরে সেল করে দেন, করলে পরে ও একা হয়ে যায়। হ্যাঁ, ও কিন্তু আমার চেয়েও সিনিয়র আর কি লোক। তা ও পত্রিকা বের করে রূপম প্রকাশনী, তা রূপম প্রকাশনী বের করে এবং ও পত্রিকাও ওই বইও বের করে। ও কিন্তু বাংলাদেশের অনেক উল্লেখযোগ্য লেখকের বই বের করছে। সে বলল যে আমার একটা গল্পের বই সে বের করবে। সময় যায়, কোনো কিছু আমি পাণ্ডুলিপি ওকে দেয়াও হয় না, বই মেলাও চলে গেল। তারপরে আমি ওর একটা চিঠি লিখি কয়েক পৃষ্ঠার, কি কি কারণে আমার বইটি তার বের করা উচিত না। এরকম উদ্ভট পেয়ে আর কি ও বিস্মিত হয়ে ও বিভিন্ন জনের বলে বেড়ালো যে এরকম তো আমি দেখিনি, তো কী কী কারণে বেরোনো না। আমি কী কী কারণে বেরোনো উচিত না, সেখানে আমার যে পয়েন্টগুলো মনে আছে, 1, আমি যা লিখি তার কোনো পাঠক প্রিয়তা নেই। 2, আপনি টাকা খরচ করে এই বই বের করার পরে 1 কপি বিক্রি হবে না, আপনার টাকা জলে যাবে। ও সন্ধানী প্রকাশনী এই অফিসে আসলো এবং আমার ডেকে নিয়ে বাইরে নিয়ে, শোনেন এদিকে আসেন, পকেটে আমি গিয়ে টাকা আপনার লেখার রয়্যালটি দিয়ে গেলাম অগ্রিম। বলে কি, তখন আমি গুনে দেখি যে 2000 টাকা দিয়ে দিয়েছে, অনেক টাকা, আজকের কথা না। কিন্তু আমি যে ওরে পাণ্ডুলিপি দেব, আমি তখন ঢাকা শহরে একা মানে এই জীবন যাপন করি, বুঝছেন, বহেমিয়ান জীবন। হ্যাঁ, বহেমিয়ান জীবন। এবং 2 নম্বর হচ্ছে আজকে এখানে থাকি, কালকে ওখানে থাকি, অমুক দিন অমুক কবির বাসায়, কোনো দিন জাহিদ হায়দারের আছে বাসায়, বিভিন্ন রকম এভাবে কাটে। কোনো সময় অফিসে ঘুমাই। সে সময় কবিতা দিতে আসছিল এই ডাকসুর সাহিত্য সম্পাদক, যে সে আর কি আমাকে বলল যে দাদা আপনার অনেকগুলো লেখা আমার কাছে আছে, কিভাবে, যে আমি কালেকশনে রেখে দিছি। আমি বলেন কি, আমি নিজেই আর কি বিভিন্ন জায়গায় জীবনযাপন করি বলে আমার কোনো লেখা কিন্তু আমি রাখতে পারিনি। তো ও বললো যে হ্যাঁ আছে, তো দিল। দেওয়ার পরে দেখলাম যে যে গল্পগুলি দিছি এ দিয়ে একটা বই হওয়া সম্ভব। তারপরে তো ওই যে ছেঁড়া করা জমি বের হলো। ছেঁড়া করা জমি বের হওয়ার সময় আমি ওরে কতগুলো শর্ত দিয়েছিলাম যে এই প্রেসে ছাপা হতে হবে। যে প্রেসে ওই বই ছাপা হয়েছে সেই প্রেসে তখন আখতারুজ্জামান ইলিয়াস, হাসান আজিজুল হক, কায়েস আহমদ এদের বই ছাপা হতো।
তা আমারও হচ্ছে যে এই প্রেস থেকেই আমারও তো বই ছাপতে হবে। এবং ও বললো যে হ্যাঁ উনি তো কস্টলি, তার ছাপবো। তা আমি বললাম যে এই শিল্পীর আঁকা ছবি প্রচ্ছদ আমার হতে হবে। ইসে কভারে দিতে হবে। কি সমর মজুমদার। সমর মজুমদার হ্যাঁ, সমর মজুমদার কিন্তু চিলেকোঠার শেপেরও করছিল। প্রথম ইয়েটা করে। হ্যাঁ, সমর মজুমদার খুব খুশি হয়ে বললো হ্যাঁ দাদা আমি ছবি করব। বেরোলো বই, পয়লা বৈশাখের বই হয়ে বাংলা একাডেমিতে হ্যাঁ বই হচ্ছে বৈশাখী মেলা, সেখানে 2-3টা স্টল আছে বইয়ের, তার ভিতরে রূপম প্রকাশনীয় আছে। তা আমি গেলাম, আকাশে মেঘ করে আসতেছ সেই সময় পয়লা বৈশাখে। তা আমি বললাম কই আমার বই কই, কেন আমার একটা কপি দিল। তা আমি ওটা নিয়ে সোজা বাসায় চলে আসি। বাসায় আসার সঙ্গে সঙ্গে আমি একটা টিনের ঘরে শান্তিনগরে থাকি। হুড়মুড় করে প্রচুর কালবৈশাখী ঝড় শিলাবৃষ্টি ইত্যাদি নামলো, বিদ্যুৎ চলে গেল এবং আমি আমার ছেঁড়া করা জমিটা বুকে জড়ায় ধরে বসে থাকলাম অন্ধকারে। এই হচ্ছে আমার প্রথম বই। বই তেমন উল্লেখযোগ্যভাবে বিক্রিও হয়নি কিছু না, এবং পরে আমি ওনার কাছ থেকে বই কালেক্ট করলাম, 200 কপি 400 কপি করে নিলাম। এবং নিয়ে কি করতাম, যেহেতু আমি সন্ধানীতে পত্রিকায় চাকরি করি এবং সাহিত্য বিভাগের সাথে সংশ্লিষ্ট, ফলে সারা মফস্বলের কবি সাহিত্যিক যুবকদের সাথে আমার পরিচয় আছে। আমি ওদেরকে বললাম যে তোমার 5 কপি অমুক 2 কপি 10 কপি এগুলো বিক্রি করবা। হ্যাঁ, তো ওরা, আমি তো আর দেখতে যাইনি যে ওই বই আদৌ ওরা জোর করে বেচতেছে, কেউ আগ্রহ করে কিনতেছে কিনা। তো ওরা বই বিক্রি করার পরে সবাই আমার কাছে টাকা পাঠাতো মানি অর্ডার করে, এবং এইভাবে ওই টাকাগুলো আমি খেয়ে ফেলতাম। এবং এইভাবে বলা যায় আনোয়ার আহমেদের কোনো দিনে এবং 100% মনে হয় রয়্যালিটি পাইছি আমি ওই বইয়ের। গল্প পরে এবার দাদা একটু উপন্যাস নিয়ে কথা বলবে, দাদার প্রথম উপন্যাস থেকে আর কি। আমার প্রথম উপন্যাস নাম হচ্ছে গরম হাত। গরম হাতের বিষয় হচ্ছে বামপন্থী রাজনীতি। আমাদের এই পূর্ব বাংলায় এবং পশ্চিম বাংলায় নকশালবাড়ি আন্দোলনের প্রভাব আসছিল, এবং তখন হচ্ছে যে কৃষক তাদেরকে নিয়ে সংগঠিত করে শহর দখল করা, চারু মজুমদারের মুক্তি, সেই পটভূমি নিয়ে। এবং আমাদের অঞ্চলে দক্ষিণাঞ্চলে ব্যাপকভাবে এর প্রভাব ছিল। যশোরে তো ছিলই, বাগেরহাটেও ছিল। তো তাদের বিষয় নিয়ে আর কি এই গরম হাত আমার, এবং ওই রাজনীতির ভ্রান্ত বিষয়গুলি এবং গণবিচ্ছিন্নতার কথাও আর কি আমার ওই উপন্যাসে আছে। এটা বের করে সন্দেশ পাওয়া যায়, আমি কিনছি যদিও, কিন্তু পড়তে পারিনি এখনো। এরপরে আমি একটা উপন্যাস লিখছি, আমি আর আসবো না। আচ্ছা, এই দুটোই কিন্তু ছাপা হয়েছে বিচিত্রায়, বুঝছেন। এই সময় আমি আর আসবো না হচ্ছে যে একজন মুক্তিযোদ্ধা ঢাকা শহরে আসছে, এবং আসার পরে সে তারই এক সহযোদ্ধার কাছে সাথে দেখা করতে গেছে, এবং গিয়ে দেখে যে তার অফিসে তাদের এলাকার 1971 সালের একজন প্রথম শ্রেণীর দালাল বসে আছে, এবং সে বিস্মিত হলো। এবং ইতিমধ্যে ওদের ভিতরে যে কম্প্রোমাইজ হয়ে গেছে এটা দেখে এসে ও ফিরে এসে বলল যে আমি আর কখনো আসবো না, এই বিষয়ে নিয়ে আর কি। তো ঢাকায় আসতে চায় না, এবার সব দেখতে চায় না। হ্যাঁ, এবার আমার সমকালে এবার ইচ্ছকে আমার একটা উপন্যাস ছাপা হয়েছে, নাম হচ্ছে আয়ুষ্মান আগুন। এবং এর 3টা হচ্ছে যে পার্ট। একটা হচ্ছে যে পুরনো ঢাকা, সেখানে একটা পাগলা টাইপের লোক, তার স্ত্রী হচ্ছে যে পুরনো ঢাকারই মেয়ে, এবং সেই স্ত্রীকে সে মনে করতো যে এ অশিক্ষিত, সংসারে চলবে না, অমুক তমুক। পরে দেখা গেল সে সবই চলে, এবং করতে করতে এমন অবস্থা আসলো যে সে ব্যানার হাতে করে 69-এর গণ আন্দোলনে অংশগ্রহণ করছে, এবং ওই হাজব্যান্ড যে নিষ্ক্রিয়, কোনো চিন্তা নেই, ভাবনা নেই, অমুক তমুক, সে বললো যাক, ও গোল্লায় যাক, এই সমস্ত দরকার নেই। এবং দ্বিতীয়টা হচ্ছে যে একজন যুবক, সে সাংবাদিক এবং সে চাকরি করত,
একটা পত্রিকায়, এবং সেই পত্রিকার যে সম্পাদক তাকে পাঠালো একবার গুলশানে মহিলা এক এক সম্মেলনে, এবং সেখানে যাওয়ার পরে সে দেখলো যে অনেক সুন্দরী রূপসী গাড়ি করে আসছে মহিলা সমস্ত কিছু, এবং তাদের সাথে কথাবার্তা বলে সে বুঝলো যে তারা সেই সময় যে গণ আন্দোলন চলতেছে, আমাদের মুক্তিযুদ্ধের জন্য যে প্রস্তুতি পর্বগুলো চলতেছে, বঙ্গবন্ধুর যে ঐতিহাসিক ভাষণগুলো চলতেছে বিভিন্ন জায়গায়, এ সমস্ত নিয়ে তার কোনো আগ্রহ নেই। এবং পরে ও সম্পাদকের বা ওর কল করছে, সম্পাদক তাকে হচ্ছে যে রামপুরায়, যে তুমি আসো আমার বাসায়, আমি একটা লেখার আইডিয়া পাইছি, এটি করব। তো যাওয়ার পথেই ও দেখলো যে পাকিস্তান আর্মিরা করছে, নেমে গেছে গাড়িতে করে, এবং তারা টহল দিতেছে। এবং ওখানে যাওয়ার পরে যে বাসায় ঢুকার মুখেই দেখে তার স্ত্রী সাথে সম্পাদকের ঝগড়া হচ্ছে। ঝগড়ার বিষয় হচ্ছে যে সম্পাদক রে বলতেছে যে আমি জানি তুমি যে সমস্ত প্রোগ্রামে যাও ওখানে কি হয়, আমাকে কেন নেও না? এই তুমি একজন মহিলা, এ সমস্ত তুমি কি বোঝো, এ সমস্ত তুমি একটা অপদার্থ। আমি অপদার্থ? বাইরে বাঙালিরা আন্দোলন করে করছে, তোমার বাসায় ইট খুলে নিয়ে যাবে যদি দালালি করো। আপনি চিন্তা করতেন, পুরনো ঢাকার মহিলা, সে ব্যানার নিয়ে এসে আসতেছে, যে হচ্ছে যে মিডিল ক্লাস মহিলা, সে তার হাজব্যান্ডে বলতেছে বাইরে আন্দোলন হচ্ছে। এবার আসেন গ্রামের পটভূমিতে, এবার এই যে পত্রিকার যে চাকরি করত যে সাংবাদিক, সে পালায় গ্রামে চলে গেছে। পালায় গ্রামে যাওয়ার পরে যে বাসায় সে আশ্রয় নিছে, সেই বাসার যে লোক, তারা হচ্ছে যে এলাকায় দলে দলে রাতের অন্ধকারে যুবকরা হাওয়া যাচ্ছে, তার মানে তারা মুক্তিযুদ্ধে যাচ্ছে, আর সে যেতে পারছে না। ওই বাসার এক মেয়ের বিয়ে হয় এক যুবকের সাথে, সেই যুবকটি 9 মাস আর কি তারে খুঁজে পাওয়া যায় না, এবং 9 মাস পরে ফিরে এসে বললে যে আমি খুবই যুদ্ধ করছি, অমুক তমুক বহুত কিছু বলে, এবং পরে দেখা গেলো যে সে বউকে নিয়ে হাওয়া হয়ে যায় এবং টানতে টানতে ঢাকায়ও আসে, এবং সে প্রকৃত ছিল একটা রাজাকার। হ্যাঁ, 9 মাস পলাতক জীবনযাপন করছে, এবং তার বাসায় যখন এই রাজাকাররা আসে, যারা ধর্মের লেবাসধারী, এবং বলল যে কোনো ঘাবড়ানোর কিছু নেই, লিবিয়া কানেকশন আমাদের আছে, সমস্ত কিছু এখনও আমরা সালাম ওলাম পাই। তা বউ তো বিস্মিত হয়ে গেছে যে আমার দুলাভাই বোন এরা শহীদ হয়েছে মুক্তিযুদ্ধের সময়, এবং সে জানতো না তার হাজব্যান্ডের পরিচয়, বহু বছর পরে সে জানতেছে, এবং সে করছে, প্রতিবাদ করছে তার হাজব্যান্ডের কার্যকলাপে। এ যদি জানতাম। ইতিমধ্যে সে কিন্তু দাদিও হয়ে গেছে। 3 জন মহিলার এই প্রতিবাদ দিয়ে আয়ুষ্মান আগুন আমার চাপা হয়েছে ওখানে। এবং আমি যেটা আপনাদের বললাম এই বিষয় সমস্ত কিছু সত্য, সব সত্য, এবং ওই সাংবাদিকটা হচ্ছে আমি, যে আর কি করছে।